প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূমি বিষয়ক জিনিসপত্র মাথায় আসলে এক ধরনের জটিলতা ভর করে আমাদের মনোজাগতিক জগতে। সেটি হচ্ছে ভূমি মানেই হচ্ছে খাজনা, ভূমি মানেই হচ্ছে নামজারি, ভূমি মানে হচ্ছে সিএস, আরএস, তারপরে সিটি জরিপ, কত কিছু নানান রকমের জার্গন। আমরা একটা আড্ডায় বসেছি আজকে। যাদের এই ভূমি সংক্রান্ত ইস্যু নিয়ে জটিলতা আছে বা ভবিষ্যতে হতে পারে, তাদের জন্য এই আড্ডা বিশেষ উপকারী। কারণ আমরা যে আড্ডায় বসেছি সেই আড্ডার মধ্যমণি আজকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ASM সালেহ আহমেদ স্যারকে পেয়েছি। তার সাথে আড্ডা দিতে চাই। সাথে আছেন জনাব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, তিনি অতিরিক্ত সচিব ভূমি মন্ত্রণালয়। আমরা আরও পেয়েছি ভূমি মন্ত্রণালয়ে একসময় কাজ করেছেন এবং সারা জীবন ভূমি নিয়ে কাজ করেছেন তিনি, জনাব মোহাম্মদ হান্নান মিয়া, তিনি পলিসি স্পেশালিস্ট, অ্যালার্মস বিশেষ কার্যক্রম ভূমি মন্ত্রণালয়। আমরা তিনজনকেই স্বাগত জানাই। থ্যাংক ইউ। আমরা আপনাদের সাথে আসলে আড্ডা দিতে চাই এই বিষয়টা নিয়ে। আমি সবার আগে সচিব স্যারকে জিজ্ঞেস করতে চাই, স্যার একজন আম জনতা হিসেবে, পাবলিক হিসেবে, আমারও যেমন ভূমি সংক্রান্ত ইস্যু সামনে আসলেই আমার এই জটিলতার কথা মনে হয়, আপনার কাছেও কি একই রকম মনে হয় নাকি আপনি একটু ভিন্ন? আসলে ভূমি একটা জটিল বিষয়, আর বিশেষ করে ঐতিহাসিকভাবে আমাদের দেশে যে পট পরিবর্তন হয়েছে মোগল আমল থেকে ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের কথা নিশ্চয়ই শুনেছেন। তো সেটা থেকে আবার চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যারা জনগণ ছিল তারা ভূমির মালিকানা হারায়, ওই ভূমির মালিক হয়ে যায় জমিদাররা। তারপরে আবার মালিকরা যখন বিভিন্ন রকমের নিপীড়িত অত্যাচারিত হতে থাকে, তারা ক্ষুব্ধ হয়, তারা এরকম আন্দোলন করে। তারপরে আরেকটা সময় আসলো যখন এই জুলাই আগস্টের মধ্যে এরকম একটা বড় আন্দোলন হয়েছিল, যেটাকে আমরা বলি সিপাহী বিদ্রোহ বা সিপাহী, আমাদের প্রথম স্বাধীনতা আন্দোলনও বলা হয় এই উপমহাদেশে। তো তারপরে এটা ভাবা হলো যে না, এখন প্রজাদের কথা ভাবতে হবে। আমাদের যারা পূর্বপুরুষ তারা ছিল প্রজা বা রায়ত। তারপরে সেখান থেকে দেখা গেল যে আস্তে আস্তে প্রজাদের কল্যাণে ব্রিটিশ সরকারই কিছু কাজ করেছে, এবং তখন আবার প্রজাস্বত্ব আইন বা বিধিমালা করা হলো। সেটা কয়েকবার পরিবর্তন হয়েছে। তারপর আবার যখন দেখা গেল যে মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন দেশভাগের পরে কিছু নাগরিক আমাদের দেশ থেকে পাশের দেশে চলে গেছে, পাশের দেশ থেকে আমাদের দেশে এসছে। তখন আবার ভূমি মালিকানার মধ্যে নতুন আরেক ধরনের মালিকানা তৈরি হলো, বিনিময় সম্পত্তি। তারপর আবার দেখা গেল 65 সালের যুদ্ধে পাক ভারত একই ভূখণ্ডের অধিকারী ছিল, কিন্তু দুটো দেশ আলাদা হয়ে গেল। তখন 65 যুদ্ধে আবার পরস্পর শত্রু দেশে পরিণত হলো, তখন আবার মালিকানার পরিবর্তন হয়ে গেল। সেই শত্রু সম্পত্তি, এখনো আমরা যখন জমি কিনতে যাই বা বিক্রি করতে যাই, ওটা আমাদের বই বেড়ানো হচ্ছে সেই সিএস, বিএস, তারপরে আরএস, বিআরএস, আমরা বিভিন্ন নাম জানি। এই সবকিছুর প্রেক্ষাপট এরকম নানান রকমের গল্প আছে। এগুলো হচ্ছে আপনি যে দেখেন সবগুলো কথার পিছনে এস কথাটা আছে। এস বলতে আসলে এখানে সার্ভেকে বোঝানো হয়েছে। তো ব্রিটিশরা আসলে সার্ভে কখন শুরু করলো, আমাদের শুধু এখানে দেওয়ানি লাভের পর থেকে না, কিন্তু বলা হয় আর কি, ঐতিহ্যভাবে বলা হয় যে ব্রিটিশরা আসলে সার্ভে কাজটা প্রথম অনুভব করে যখন মহারাষ্ট্রে যখন আমাদের টিপু সুলতানকে হারানো হয়, তখন অনেক জমি তারা পেয়ে যায়। তখন তারা বুঝলো যে জমি যেহেতু আছে, আমার কত পরিমাণ রাজস্ব আসবে, আমার হিসেব করা দরকার। তো তখনকার সময় আসলে যারা সৈনিক পদে ছিল বা যুদ্ধে যারা জড়িত ছিল, সেনাবাহিনী, তাদের পক্ষ থেকে প্রথম সার্ভেটা শুরু। আচ্ছা, আপনি আপনার বক্তব্যের মধ্যে নিয়ে আসলেন যে 5ই আগস্টের পর থেকে এই পট পরিবর্তনের পর নানান রকমের কার্যক্রমের কথা আপনি মাঝে মাঝে বলছিলেন। আপনি ঠিক কি কার্যক্রম হাতে নেওয়ার পর আজকে ভূমি মন্ত্রণালয় কোনো স্বপ্ন দেখছে কিনা? আমি আসলে 5ই আগস্টের যে অভ্যুদয় হয়েছে বাংলাদেশে, তারপরেই আমার এই ভূমি মন্ত্রণালয়ের পদায়ন হয়। তো আমার পদায়নের পর থেকে আমার মাথায় ছিল যে নাগরিককে কেন্দ্র করে আমাদের ভূমি সেবাকে সম্প্রসারিত করতে হবে। আমার কাছে আগে মনে হতো, বিশেষ করে আগের সময়, যে আসলে আমরা যেসব কাজ করতাম অনেকটা গণবিমুখ কাজ করতাম, গণমুখীটা ছিল না।
আমরা নাগরিককে উন্নয়নের কেন্দ্রবিন্দু ভাবি নাই। আমরা নাগরিককে ভাবতাম যে তার সাপোর্ট দরকার, কিন্তু সেবাটা যে তার জন্য প্রয়োজনীয় সেটা আমরা ভাবিনি। এজন্য আমি যখন এই মন্ত্রে যোগদান করি, আমি তখন জানতে পারি যে এই দেশের জনগণের সবচেয়ে বেশি অভিযোগের তীর হচ্ছে ভূমির দিকে, এবং মানুষের হয়রানি, ভোগান্তি সব কিছু ভূমি মন্ত্রের সবচেয়ে বেশি, এবং টিএবি রিপোর্টও তাই বলেছে। তো পরে আমি আমাদের যিনি আগের ভূমি উপদেষ্টা ছিলেন হাসান আরিফ স্যার, ওনার সাথে আলাপ করে আমরা প্রথমে আমাদের মটো ছিল যে আমরা হয়রানি মুক্ত জনবান্ধব ভূমি সেবা কীভাবে করতে পারি। তা আমি যোগদানের খুব অল্প কদিন পরে, সপ্তাহখানেক পরে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাকে ডেকেছিলেন, এবং তিনি 3টা সেক্টরকে খুব বেশি জোর দিয়েছিলেন ওই সময়। ইনভেস্টমেন্ট সেক্টর, যাদের বিডা চেয়ারম্যানকে ডেকেছিলেন, এনবিআর চেয়ারম্যানকে ডেকেছিলেন, এবং ভূমি মন্ত্রণালয় থেকে আমাকে ডেকেছিলেন। এবং ওনার ভাষ্য ছিল যে আসলে এই 3টা সেক্টরে মানে মানুষের ভোগান্তি বেশি, এবং কীভাবে মানুষকে হয়রানি মুক্ত করা যায়। এবং তিনি একটা আইডিয়া দিলেন আমাকে যে আমরা আসলে ছোট্ট থেকে একটা কাজ যদি শুরু করি তাহলে বড় কাজ করা সহজ হয়। এবং সেই আইডিয়া নিয়ে আমি প্রথম এই স্যারের আইডিয়া নিয়ে ডিজিটাইজেশন কাজ আগেও ছিল, কিন্তু সেটাকে কিভাবে আগে ছিল কিছুটা নির্ভর করতে হতো আমাদের কর্মকর্তাদের উপর। তারপর আমার মাথায় চিন্তা আসলে, আমার সহকর্মীদের সাথে আমি আলাপ করলাম যে কিভাবে মানুষ আমাদের ভূমি অফিসের কর্মকর্তাদের উপর নির্ভর না হয়ে সরাসরি, এমনকি প্রয়োজনীয় ক্ষেত্রে, অতি প্রয়োজনীয় ক্ষেত্রে না যেতে যেন হয়, অন্যান্য ক্ষেত্রে ঘরে বসেই মানুষজন ভূমি সেবাটা পেতে পায়, সেভাবে আমরা কীভাবে এগোতে পারি। তো আস্তে আস্তে আমরা সেভাবেই এগোচ্ছি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি কিন্তু এমনও হয়েছে প্রতি সপ্তাহে 2বারও আমাকে ডেকেছেন, কারণ উনি এই ব্যাপারে খুবই আগ্রহী, বিশেষ করে এই ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাইজেশনটার ব্যাপারে। এবং উনি আমার কিছুদিন পরপরই জিজ্ঞেস করতেন তোমার কতটুকু এগিয়েছো, এবং আমার সময় কম, তুমি কম সময় নেবে। তো ওনার প্রেক্ষিতে আমার একটা ভিশন ছিল যে আমি প্রথমে এই মার্চ এপ্রিল পর্যন্ত আমি ডিজিটাইজেশন কাজ করব, এবং তারপরে আমার মাথায় আরেকটা চিন্তা ছিল যে মানুষ ভূমি উন্নয়ন কর দেওয়াটা ভুলে যাচ্ছে। মানুষ খুব প্রয়োজন না হলে ভূমি অফিসগুলোতে যেতে চাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে ভূমি উন্নয়ন করা দিচ্ছে না। কিন্তু ভূমি উন্নয়ন করটা দিলে অনেক রকম সুবিধা আছে, এটা মানুষের বিরোধ কমে যাবে, মানুষ তার জমি সম্পর্কে জানতে পারবে। তো আমি স্যারকেও বলেছি যে স্যার আমি কিন্তু মে জুন, কারণ আপনি জানেন ভূমি উন্নয়ন কর আগে বাংলা সন অনুসরণ করে দেয়া হতো, এখন অর্থ বছর হিসাব করে, আমাদের দেশে অর্থ বছর হিসাব করে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত ভূমি কর দেওয়ার সময়। তো সেই সময় আমার একটা ভিশন ছিল যে আমি এপ্রিল মে আমি খুব এটার উপর কাজ করব, জুন মাসে যেন আমরা একটা ভালো ভূমি রাজস্ব পেতে পারি। আচ্ছা, এটা সেই উপলক্ষে আপনারা যদি একবারে এই প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আপনাকে একাই করে ফেলছি, সেই উপলক্ষে আপনারা এখন কি করছেন? একটা উদ্যোগ আমরা দেখছি, আমি আমার মুখ দিয়ে বলতে চাইছি না, আপনার মুখ থেকেই শুরু। জি, এখন আমরা যেটা করছি আসলে আমরা ভূমি যে 4টা মূল সেবা, 1 নম্বর ভূমি উন্নয়ন কর, মিউটেশন, জমি যখন হস্তান্তর হয়, তারপর পর্চা মানে খতিয়ান যেটাকে বলে সেটা সংগ্রহ, তারপরে ধরেন পর্চার সাথে অনেক সময় বিরোধ দেখা দিলে কোর্টে নকশাটার প্রয়োজন হয়, যাকে ম্যাপ বলে। এই 4টা সেবা আমরা শতভাগ ডিজিটাইজেশন করে ফেলেছি। তো এর মধ্যে কিছু কথা আছে, আমরা যেমন ডিসেম্বর মাসে আমরা সফটওয়্যারগুলো আপগ্রেড করে আমরা নাম দিয়েছি ভার্সন 2, সেটা চালু করেছিলাম সারা দেশেই। কিন্তু এটার আরেকটা ইমপ্রুভ ভার্সন আমরা করেছি 2.1, যেটা আমরা ঢাকা জেলায় আমাদের মোট 17টা সার্কেল আছে, সার্কেল অফিস। সার্কেল বলতে এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় 14টি, এবং তার বাইরে যে 5টি উপজেলা আছে সেখানে 5টি, মোট 19টা সার্কেল। আমরা এই 19টা সার্কেলেই আমরা আপগ্রেডেড ভার্সন 2.1 পরীক্ষামূলকভাবে চলছে আমাদের ফেব্রুয়ারি থেকেই, এবং আমাদের বাকি জেলা এখনও 0.2 যেটা বলেছি সেটা চালু আছে। আমাদের ইচ্ছা আছে যেটা উন্নত ভার্সন যেটা ঢাকা চলছে, এটা আমরা জুলাই মাসে
সারা দেশে চালু করব। এখন চালু করলে আমি যেহেতু ভূমি উন্নয়ন করার দিকে নজর দিচ্ছি, এটা আবার কোনো রকম যেন সমস্যার সৃষ্টি না হয়, এজন্য আমরা জুলাই মাসে আপগ্রেড ভার্সনটা সারা দেশে চালু করবো। আচ্ছা, আমরা একটু শুনি অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী আপনার কাছে এই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন যে আপনারা স্যার বলছিলেন যে টিআইবির রিপোর্টে আমরা সেগুলো দেখি, কোন কোন জায়গায় মানুষ হয়রানির শিকার হয় এবং সুনির্দিষ্ট কোন কোন জায়গা নিয়ে আপনারা আসলে কাজ করছেন যে যাতে এই মানুষের ভোগান্তির মধ্যে পড়তে না হয়। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার যেটা বলেছেন, স্যারের আপনার প্রথম প্রশ্নটা যেটা ছিল যে ভূমিটা একটা খুব জটিল জায়গা, স্যার তো ঐতিহাসিক একটা সুন্দরভাবে বলেছেন। এর সাথে আসলে আরও একটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে আমাদের দেশে জনসংখ্যা বেশি, জনসংখ্যার তুলনায় কিন্তু জমির পরিমাণ কম, পার ক্যাপিটা জমি অনেক কম, ফলে জমি কিন্তু এখানে সবচেয়ে মূল্যবান সম্পদ। যেহেতু এটা সবচেয়ে মূল্যবান সম্পদ, এটার দিকে সবারই নজর, কারণ আমি একটু জমি পেলে আমি অনেক বেশি গেইন করলাম। ফলে এইটা একটা বড় ইস্যু, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসেট, আমাদের জমি কম, ফলে সবাই এখানে তার স্টেকটা নিতে চায়, তার ভাগটা নিতে চায়, যে আমার জমিটা কোনোভাবে হারাচ্ছে কিনা। কিংবা যারা দুষ্ট লোক তারাও আসলে মানে অন্যের জমিটা দখল করার একটা সুযোগ পায়, যেহেতু এটা অনেক কস্টলি একটা জিনিস। ফলে এটাও কিন্তু লিটিগেশনের একটা কারণ, তখন তারা বিভিন্ন অন্যায় ব্যবস্থা নিতে চায়, অবৈধ একটা উপায়ে তারা যেতে চায়। তার মানে সুযোগ আছে, সুযোগটা তারা নিয়ে নেয়, দুষ্ট লোকগুলো আসলে আইনের ফাঁকফোকর তারা বের করে নেয়। ফলে এই একটা ইস্যু আছে যে এটা জটিলতা, এবং এই যে গুরুত্বপূর্ণ একটা সম্পদ, এখন এটাকে সেভ করার জন্য সরকার তখন কী করেছে, বিভিন্ন সময়ে অনেক আইন করেছে, কারণ দুষ্ট লোকগুলোকে যাতে বাড়িতে করা যায়, এটাকে যাতে সিকিউর করা যায়। ফলে এই যে বিভিন্ন আইন করেছে, যে হস্তান্তর প্রক্রিয়াটা সিকিউর করার জন্য অনেক ধরনের আইন করেছে, পাশাপাশি ধরেন মিউটেশনের জন্য অনেক আইন হয়েছে। এটার আইনগুলোর একটা উদ্দেশ্য হলো যে স্মুথ করা, আরেকটা উদ্দেশ্য হলো যে লোকজন যাতে না ঠকে, সাধারণ লোকজন যাতে বঞ্চিত না হয়, দুষ্ট লোকগুলো যাতে সুযোগ নিতে পারে না। এই ধরনের কারণে কিন্তু এই যে আইনের যে জটিলতা বলছি, কারণ এই যে সিকিউরিটি এনশিওর করতে গিয়ে অনেক সময় বিভিন্ন আইন হয়েছে, আইনগুলা অনেক সময় একাধিক আইন হয়েছে, আইনগুলোর সাথে সমন্বয় অনেক সময় একটু সমস্যা হতে পারে। সেগুলো এই সরকার কিন্তু স্যারও বর্তমান সরকার আসার পরে যে আইনগুলোকে সহজ করা, সমন্বয়টা করা, সমন্বিত একটা আইন করা, এই ধরনের একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে। কিন্তু আইন তো একটা লম্বা প্রক্রিয়ার বিষয় থাকে, আবার এই সময় পার্লামেন্টও নাই সেভাবে। তো আইনের থেকে আপনারা যে ডিজিটালাইজেশন, স্যার যেটা বললেন যে আমরা এই কয়েকটা সেবা, বিশেষ করে 4টা সেবা, এই সেবাগুলো পুরোপুরি যদি 100% ডিজিটাল হয়, এটা তো আসলেই একটা বিরাট ব্যাপার। এই জিনিসটা আবার আমি সাধারণ মানুষ, আমি নিজেই জানি না যে এটা আমি বাসায় বসে বসে দিতে পারি। আমি শিক্ষিত মানুষ হইতো, আমি পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে, বাট আমি নিজেও জানি না। আপনারা কি একটু জানাবেন, মানে আমাদের এই প্রোগ্রাম আমার ধারণা পাবলিক অনেক মানুষ দেখবে, কারণ জমি আপনি বললেন এমনই এক সংবেদনশীল বিষয়, এমনই এক গুরুত্বপূর্ণ বিষয়। তো একটু বলবেন যে কি সেবা আমরা আসলে বাসায় বসে আপনার জন্য এতটা সহজ করে দিয়েছি। থ্যাংক ইউ। প্রথম কথা হলো যে ডিজিটাইজেশন অথবা অটোমেশনটা আসলে কেন? অটোমেশনটার মূল সুবিধা হলো যে হিউম্যান টাচ কমিয়ে নিয়ে আসা। আমি সিস্টেমগুলোকে অটোমেটেড করব, জনগণ আমার অফিসারদের কাছে যাবে না, ভূমি অফিসে যাবে না, ঘরে বসেই পাবে। আমি যখন একটা অফিসারের সংস্পর্শে আসবো কিংবা ভূমির কোনো কর্মচারীর সংস্পর্শে আসবো, তখনই কিন্তু একটা অন্যায় করার সুযোগ তৈরি হবে। আর আমি যদি ঘরে বসেই সেবাটা পেতে পারি, আমি হিউম্যান টাচটা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাইলে কিন্তু আমার ওই দুর্নীতির স্কোপটা কমে আসলো ফার্স্টেই। এখন এটার জন্য ভূমি মন্ত্রণালয় যেটা করছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা আমাদের ভূমি উপদেষ্টা, আমাদের সিনিয়র সচিব স্যারের নির্দেশনায় আমরা যেটা করছি, সেটা হলো আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়। প্রথম বিষয়টা হলো যে মিউটেশন। একটা জমি যখন হস্তান্তর হয়, আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, সাব রেজিস্ট্রার যখন হস্তান্তর করে, তারা দলিল দিয়ে মালিকানা পরিবর্তন করে কিংবা উত্তরাধিকার সূত্রে মালিকানা পরিবর্তন হয়। এরপরে আমরা যেটা করি, মিউটেশন করি, নামজারি করি, নামজারি করে এটাকে রেকর্ডটা হালনাগাদ করি। এখন এই নামজারির প্রক্রিয়াটা অটোমেশন করে ফেলছি, আমরা অটোমেশন করে ফেলছি এখন 100% অটোমেশন। এখন ম্যানুয়ালি কোনো নামজারি হয় না, লোকজন অনলাইনে আবেদন করে। এবং সময় কত না? সময় আমরা 28 দিন, 28 ডেজ একটা আমরা ঠিক করেছি, এটা ম্যাক্সিমাম, এর আগেও হতে পারে। আমরা হিসাব করে দেখেছি যে নর্মালি একজন আবেদন করলে 19 দিনের ভিতরে একদম সব প্রসেস মেনটেন করে 19 দিনের ভিতরে করতে পারে। তো অনেক ক্ষেত্রে কিছু জটিলতা হয়, শুনানি বেশি নিতে হয়, সেক্ষেত্রে 28 দিন। আগে যেমন এতগুলো কাগজপত্র জোগাড় করে তারপরে তহসিলদারের কাছে যে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে, তারপরে দরকার হলে এসিল্যান্ডের কাছে যে এই কাগজ সেই কাগজ দিতে তারপরে
তার এই কাগজ নাই সেই কাগজ নাই, এটার জন্য আবার তার আন্ডার টেবিল টাকা পয়সা Right. লেনদেন, এখন সেগুলো যেটা অনেক হচ্ছে অভিযোগ পাইতাম Right. আমরা। এখন যেটা হচ্ছে এই কাগজগুলো যেগুলো জরুরি, যেমন দলিল দিতে হবে, পুরনো রেকর্ড দিতে হবে, যে আমি যে আগে যে ট্রান্সফার হয়েছে এই রেকর্ডগুলো দিতে হয়, দলিল দিতে হয়, এগুলা অনলাইনে আপলোড করবে, এগুলা সে ম্যানুয়ালি দিবে না। অনলাইনে সিস্টেমে আমাদের একটা সিস্টেম আছে land.gov.bd, এটাকে আমরা বলছি ল্যান্ড সার্ভিস গেটওয়ে। এই গেটওয়ের মাধ্যমে কেউ যদি ঢুকে এই এন্ট্রি লগ ইন করার পর সকল সার্ভিসগুলো একসাথে পাবে, এবং এই গেটওয়ে দিয়ে ঢুকে সে দেখবে সেখানে মিউটেশন সার্ভিস রয়েছে, ভূমিদন করের সার্ভিস রয়েছে, ই পর্চা, ই ম্যাপ, এই সার্ভিসগুলো সে একসাথে পেয়ে যাবে। তখন সে কী করবে, যদি সে মিউটেশন করতে চায়, মিউটেশনে সেখানে যাবে, ঢুকবে, সিস্টেমে ঢুকে সেখানে সে আবেদন করবে। আবেদন করার সময় একটা টেমপ্লেট পাবে যে কী কী লাগবে, নাম, কার থেকে কিনেছে, তার নিজের নাম ইত্যাদি, কিংবা কোন দলিল মূলে কিনেছে, এর আগে কার্ড ছিল, এই রেকর্ডগুলো সে দিবে, অনলাইনে আপলোড করে পরে এটা সাবমিট করবে। সাবমিট করার পর এটা চলে যাবে ভূমি সহকারী কর্মকর্তা, যাদের আমরা আগে তহসিলদার বলতাম, ভূমি সহকারী কর্মকর্তার কাছে যাবে, এসিল্যান্ডের কাছে যাবে, এসিল্যান্ড ভূমি সহকারী কর্মকর্তার কাছে পাঠাবে, ভূমি সহকারী কর্মকর্তা তদন্ত করে রিপোর্ট দিবে, রিপোর্ট আবার এসিল্যান্ডের কাছে আসবে, তখন এসিল্যান্ড একটা শুনানির তারিখ দিবে। এই একবারই ভূমি অফিসে যেতে হবে, এসিল্যান্ড একটা শুনানির তারিখ দিবে, সেই শুনানি যখন তারিখ পড়বে, আবেদনকারী অথবা যার কাছ থেকে দলিলটা কিনেছে তারা এসিল্যান্ড অফিসে যাবে, মূল দলিলগুলো নিয়ে যাবে, নিয়ে যেয়ে দলিলগুলো এসিল্যান্ড কানুনগো যাচাই বাছাই করবে। একবারই ভূমি অফিসে যেতে হবে আমাদের সিস্টেম অনুসারে। এটা কেন করা হয়েছে? এটাও সিকিউরিটির জন্য করা হয়েছে, কারণ আমি অনলাইনে যে সাবমিট করেছি আমার দলিল, রেকর্ড ইত্যাদি, এর মধ্যে ভুয়া কিছু থাকতে পারে, জাল দলিল থাকতে পারে, সেজন্য মূল দলিলগুলো নিয়ে, মূল ডকুমেন্টগুলো নিয়ে ভূমি অফিসে একবার যেতে হবে। এসিল্যান্ড সাহেব যাচাই করে দিবে, দেখবে অনলাইনে যেটা সাবমিট করেছে এবং তার কাছে ওই দলিলগুলো আসলে আছে কিনা, একটু চেক করে নিবে। চেক করে নিয়ে এসিল্যান্ড সাহেব যখন স্যাটিসফাইড হবে তখন সে নামজারি মঞ্জুর করে দিবে। মঞ্জুর করে এটাও জাস্ট টু কনফার্ম যে এটা মানে কোনো দালাল কিংবা কোনো চক্রের হাতে যাতে চলে না যায়, কেউ যাতে না ঠকাতে পারে, সেজন্যই এই একবার শুনানির ব্যবস্থা করা হয়েছে। বাকিটা সব এরপরে পেমেন্টের ব্যাপার আছে, একটা ফি আছে নামজারিতে। ফিটাও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অথবা ব্যাংকের মাধ্যমে দিতে পারবে। এটাও কিন্তু ফিটা তাকে ম্যানুয়ালি অথবা ক্যাশ কোনো লেনদেন নেই, ক্যাশলেস একেবারে টোটালি 100% ক্যাশলেস। মানে আগে যেটা তহসিলদারদের কাছে টাকা দিতে হতো, রাইট, সেটা এখন আর দেয়া লাগে না, এটা ফুললি ক্যাশলেস। ভূমিদন কর যেটা দিচ্ছে স্যার যেটা বললেন, এটাও ফুললি ক্যাশলেস, পুরোপুরি ক্যাশলেস। সে হয়তো বিকাশ, নগদ, উপায় এগুলোর মাধ্যমে দিবে, অথবা বড় অ্যামাউন্ট যদি হয় সেটা চেকের মাধ্যমে দিতে পারে। ব্যাংকে যে অনেক বড় একটা অ্যামাউন্ট থাকে অনেক সময়, যেটা হয়তো বা এই ফিনান্সিয়াল, মানে টাকা পয়সা যা লেনদেন সবই তার হয়তো ফিনান্সিয়াল ব্যাংকিং সিস্টেম অথবা মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম, ইয়েস, ক্যাশলেস হয়ে গেছে। ফলে হিউম্যান টাচ একদম, আমি যে লেনদেন করবো টাকা পয়সার সেই সুযোগটা অনেক কমে গেছে। এখন তারপরেও যদি কেউ কিছু করে সেটা তো অন্য বিষয়, বাট আমাদের সিস্টেমে তারপরেও কেউ কিছু করলে, এটা নিয়ে আমি পরে প্রশ্ন করি, তারপরেও যদি কেউ কিছু করে সেটা আপনারা কিভাবে অভিযোগগুলো নেন, কিংবা নেওয়ার সুযোগ আছে কিনা, আপনাদের কাছে পর্যন্ত আসতে পারে কিনা? আমি একটু হান্নান স্যার আপনার কাছ থেকে শুনি যে এই যে চ্যালেঞ্জের কথাটা স্যার বললেন, যে এইটা একটা দারুণ বিষয়, কিন্তু চ্যালেঞ্জ হলো আমি দেখছি সাদা মাথায়, আমি নিজে একজন ইউনিভার্সিটি পড়া মানুষ, তারপরও ভূমির বিষয়গুলো আমার কাছে জটিল মনে হয়, কিন্তু গ্রামের যে সাধারণ মানুষ একেবারেই সে মনে করেন এখন পর্যন্ত নিরক্ষর, তার কাছে এই জিনিসটা কতটা চ্যালেঞ্জিং, এবং সেখানে আপনারা মাঠ পর্যায়ে আপনারা তাদেরকে শিক্ষিত করার জন্য কিছু করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জিং বলতে গেলে আমাদের দেখতে হবে ল্যান্ড ম্যানেজমেন্টে আরবি, ফার্সি, উর্দু এবং ইংরেজি শব্দের ব্যবহার বেশি, এবং এগুলি জনগণকে জানানোর কোনো ভূমিকা আমরা ইতিপূর্বে নেই। বর্তমান সরকার চেষ্টা করছে জনগণকে এইগুলি সম্পর্কে জানানোর জন্য। স্যারের চেষ্টা চলছে এটা পাঠ্যপুস্তকে নেওয়ার জন্য। যদি নেওয়া হয় জনগণকে অ্যাওয়ার করতে হবে। স্যার বিভিন্ন হ্যান্ডবিলের মাধ্যমে ভূমি আমার ঠিকানা নামে একটা ছোট্ট পাম্পলেট বের করছেন, বের করে জনগণকে একবারে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের দাগ খতিয়ান নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলি সহজ জিনিস। আমরা এতদিন পরে আমি বলবো, যাই হোক, আমরা এখন সৌভাগ্যবান, স্যার শুরু করেছেন জনগণকে জানিয়ে দেওয়ার জন্য। না জানার কারণে কিছু কিছু বুদ্ধিমান লোক আমাদের উপরে চড়াও হয়েছে, আমরা এই চ্যালেঞ্জের মধ্যে পড়েছি। আমরা এখন জানিয়ে দেওয়ার জন্য স্যার কিন্তু অনলাইনে মিটিং করছেন, ফেসবুকে স্যার মুখোমুখি হচ্ছেন, হয়ে জনগণকে বুঝিয়ে দিচ্ছেন যে কীভাবে
আপনারা আপনাদের স্বার্থগুলি জমির সুরক্ষা করবেন। আমাদের দেশের সিস্টেম কিন্তু দুই প্রকার, এক প্রকার হলো ল্যান্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের জমির মালিকানা সৃষ্টি হয়, আরেকটা হলো সরকারের স্বীকৃতি। সরকারের স্বীকৃতিটা হলো ল্যান্ড রেকর্ডের মাধ্যমে হয়। এই স্বীকৃতিটা ভূমি মন্ত্রণালয় দেন। এই স্বীকৃতিটা দুইভাবে হন, একটা হলো জরিপের মাধ্যমে একবার দেওয়া হয়, আর যতবার এটা পরিবর্তন হয় ততবার মিউটেশন করে করে আমরা এই কাজটা করি। মালিকানার বিষয়টা হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিকভাবে মালিকানা ঠিক রাখতে হবে। এটা যদি ঠিক না রাখি তাহলে কিন্তু 2 দিন পর পর একজন আমি মারা গেলাম আমার সন্তান জমির মালিক পাবে, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখানে নতুন করে সাব রেজিস্ট্রারের কিছু করার নাই। সাব রেজিস্ট্রারের কাছে শুধু যাবে যে আমার লোকগুলি ঠিক আছে কিনা, একটা বন্টন নামাটা ঠিক আছে কিনা। আমরা কিন্তু স্যারের নেতৃত্বাধীন যে অ্যাসিলেন্ট আছেন তারা কিন্তু জিনিসটা বাস্তবায়ন করেন। আর যে বললেন এই যে দুর্নীতি হচ্ছে, আমাদের এখানে কল সেন্টার 16122 এটা চালু করেছে স্যার। এইটার মাধ্যমে প্রতিদিন আমরা 2500 অভিযোগ সংগ্রহ করি। এই অভিযোগগুলো আমরা নেই প্রতিদিন 2500? 2500। এগুলো কি সবই আপনারা আমলে না না, এর মধ্যে প্রায় দেখা যাচ্ছে 1800-1900 মতো আমরা টেকনিক্যাল সমস্যা এটা আমরা সমাধান দিই। অভিযোগগুলো কিভাবে আসে? অনলাইনে ডাইরেক্ট ফোনের মাধ্যমে আসে, ফোন কলের মাধ্যমে। এটা আমরা রেকর্ড করে রাখি। 16122। আমি আমার দর্শকদেরকে বলবো যে 16122 তে আপনারা ফোন করবেন, এমনকি বিদেশ থেকেও ফোন করতে পারে। এইটার পিছনে আমাদের এই ফোন কে ধরে? এই আমাদের 50 জন অপারেটর আছে, তারা এটা রিসিভ করে, তারা বিশেষ করে টেকনিক্যালি সাউন্ড, তারা এইটা দিয়ে মাধ্যমে টেকনিক্যাল সমস্যাটা সমাধান তারা ইনস্ট্যান্ট দিয়ে পারে, কারণ তারা খুব সাউন্ড ইয়াং বয়েস। তার পিছনে 2টা লেয়ার আছে, কানুনগো লেভেলের 5 জন আর আমার লেভেলের 2 জন। আমরা এই লেয়ার থেকে এদেরকে লিগ্যাল পরামর্শটা দিই। লিগ্যাল পরামর্শটা দিই। অনেক দুর্নীতির অভিযোগ আসে, হয়রানির অভিযোগ আসে, আমরা সাথে সাথে আমরা যে 5 জন আর 2 জন 7 জন আমরা ডিসি ইউনো অ্যাসিল্যান্ডের সাথে ফোন করে বলছি যে এই জায়গায় সমস্যা আছে, এটা সমাধান করো, নতুবা তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সাথে সাথে সমাধান পাচ্ছি যখন আমরা হস্তক্ষেপ করি। আর যখন পারি না, দেখি আর পারি না, আমি স্যারের বরাবরের রিপোর্ট দিয়ে দিই। স্যার কিন্তু কড়া অ্যাকশনে যাচ্ছে। আমরা এইভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছি। তবে এটা আমরা শুরু করেছি মাত্র, আরও সময় লাগবে। আমাদের এটা এক্সপান্ড করা লাগবে। স্যার এটা দেশব্যাপী এক্সপান্ড করার চেষ্টা করছেন, এটা বড় করার চেষ্টা করছেন। আমি কি একটু বলতে, আপনি যেটা বলেছেন আমি ওনার কথার সাথে অ্যাড করছি। আমি প্রথমে এসে যখন অনেক অভিযোগ পেলাম, আমি 3টা কাজ হাতে নিয়েছি। প্রথমত হচ্ছে যে আমাদের অফিসে যে আমাদের কর্মকর্তা আছে 47 জন, আমি সবাইকে জেলা ভাগ করে দিয়েছি এবং তাদেরকে মানে আকস্মিক পরিদর্শন করার জন্য আমি নির্দেশ দিয়েছি। এবং তারা বিভিন্ন এসিলেন্ট অফিসে যাচ্ছেন, তারা রিপোর্ট করছে এবং রিপোর্টের ফরম্যাটও আমরা করে দিই। এটা একটা। দ্বিতীয় হচ্ছে আমি যখন দেখলাম যে এই কল সেন্টার আমি আসার আগেই ছিল, আমি দেখলাম যে এটা তথ্য সরবরাহ হচ্ছে। আমরা দেখলাম যে অনেকগুলো অভিযোগ, বিশেষ করে ডিসেম্বরে আমরা যখন প্রথম সফটওয়্যারগুলো, নতুন সফটওয়্যারগুলো আপলোড করি, তখন আমরা বিভিন্ন ধরনের সমস্যা পড়ছিলাম এবং অভিযোগ আসতে শুরু করলো যে সার্ভার কাজ করছে না। আবার আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করে, ইউনিয়ন পর্যায়ে কাজ করে, তারাও প্রথমে এই জিনিসটা চাচ্ছিল না, মানে এটা একটা বাধা ছিল এবং তারা দেখা যাচ্ছিল অনেক রকম প্রচারণা করতে। তারা চাচ্ছিল না যে এখানে যেহেতু নগদ লেনদেন নাই, আগে যেভাবে মানুষকে একটু মানে আটকিয়ে কিছু পাওয়া যেত, সেটা নাই, পাওয়া যাচ্ছে না। সেটা আপনি খুব পরিষ্কার বলেছেন, আমি বলতে চাই না, আপনি বলে দিয়েছেন। তো সেগুলোর জন্য কিছু বাধাও ছিল আমাদের। তখন আমরা চিন্তা করলাম যে কীভাবে এটা আমি এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারি। তখন আমরা পত্রিকায় গড়া বিজ্ঞপ্তি দিয়েছি যে যত ধরনের সমস্যা হবে আপনারা 16122 থেকে অভিযোগ করবেন এবং সেটা আমরা খোলা রেখেছি। আপনি শুনলে অবাক হবেন যে গত ঈদুল ফিতর গেল, সেদিনও আমাদের এটা খোলা ছিল, 24 ঘন্টা খোলা। এটা আপনি আজকে রাত 12টার পরে পরীক্ষা করতে পারেন এবং 24 ঘন্টা খোলা রাখার উদ্দেশ্য হচ্ছে 16122 আমাদের নাম্বারটা মনে রাখবেন, 16122। জি, তবে বিদেশ থেকে যদি করে সেখানে আরও একটু পরিবার আছে। 096 তো কমন একটা নাম্বার আছে, তারপরে হচ্ছে 123 123, তারপর আবার 16122। এটাগুলো বিদেশ থেকে করতে পারে। এবং আমি যেটা বলছিলাম চ্যালেঞ্জটা আমার 3টা ধাপ ছিল। প্রথমটা বললাম আমি ইন্সপেকশনের মাধ্যমে, দ্বিতীয়টা বললাম
কল সেন্টারে অভিযোগের মাধ্যমে। তৃতীয়টা আমাকে আমার সহকর্মীরা বুদ্ধি দিয়েছে যে আমাদের যে অটোমেশন প্রকল্প, ওখান থেকে বোঝা যায় যে কারা মাঠ পর্যায়ে এমনও আছে শুরুর দিকে ওরা কাজ করতে চায়নি, ওরা দেখা গেছে যে আমার পুরনো যে মিউটেশন আবেদন সেগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে। এটা কিভাবে আমি বুঝতে পারবো? তখন দেখা গেলো যে এখন যেহেতু প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, আমি পেলাম যে 106 জন আমার 3,467টা ইউনিয়ন ভূমি অফিস, এবং সেখানে দেখা গেলো আমাদের 106 জন লোক 15 দিন ধরে ওখানে এটাকে যায়নি, এটা লগ ইন করেনি। সে তথ্য ওনারা আমাকে দিল, আমি তাদের সাথে জুমে বসলাম, কথা বলেছি। কথা বলার পরে কোন লেভেলের অফিসার? এরা বেশিরভাগ আছে ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা অথবা ইউনিয়ন ভূমি উপসহকারী, আগে যারা তহসিলদার বা সহকারী তহসিলদার ছিল, সার্ভেয়ারও কিছু ছিল 2-1 জন। তো এটা যখন বলা হলো, তারপর আজ পর্যন্ত লগ ইনের মানে ওরা এখন সবাই বসে, মানে এটা তো সুযোগ নাই আসলে। আমি অনলাইনে সাবমিট করেছি, সো কে করে নাই, কে মানে পদক্ষেপ নেয় নাই কোন অফিসার, এটা দেখা যাচ্ছে। এটা এখন আমরা বের করতে পারি, এটা ইলেকট্রনিক্যালি দেখা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই চ্যালেঞ্জ, যেহেতু এটা নতুন জিনিস, যারা সার্ভিস প্রোভাইড করবে, আমার যারা কর্মকর্তারা আছে ইউনিয়ন পর্যায়ে, তাদের তো এই জিনিসটা জানতে হবে, মানে কীভাবে সে নতুন জিনিস। এই যে আপনার প্রত্যেকটা ইউনিয়ন অফিসে এখন কি কম্পিউটার সবাই জানে? হ্যাঁ, মানে আমরা 100 ভাগ জানে এবং ট্রেন করা হয়েছে। 100 ভাগ ট্রেনিং, আমরা 5,877 জনকে ট্রেনিং দিয়েছি, এখন কেউ 2বারও পেয়েছে না। আমরা 100% ট্রেনিং কাভার করেছি, কিন্তু কাভার করলেও আমরা একটা ট্রেনিংয়ে সব কিছু হয় না, ট্রেনিং কিন্তু এখনও চলমান। আর দ্বিতীয় হচ্ছে যাদের একটু বয়স বেশি, তারা একবারে অনেক সময় বুঝতে পারেন না, তো তাদেরকেও আমরা বিভিন্নভাবে, আমাদের ট্রেনিং কিন্তু বন্ধ হয়নি, ট্রেনিং চলছে, কিন্তু ওই চ্যালেঞ্জটার জন্য আমরা ভাবলাম যে আমাদের ট্রেনিংয়েরও প্রয়োজন আছে। আচ্ছা, আপনি যেন কি বলতে চাচ্ছিলেন এই বিষয়ে? না, এখানে দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিংয়ের ইস্যুটা স্যার যেটা বললেন খুব ভাইটাল একটা ইস্যু। আর 16122 এটা আসলে এখানে যে কাজগুলো হয়, যে হট নাম্বার আমাদের এখানে, কিন্তু প্রথমত হলো যে সে আইনগত পরামর্শ নেয়, তার হয়তো একটা জিনিস সে বুঝতে পারছে না, সে পরামর্শ নেয়। সেকেন্ড হলো যে সে তার একটা মিউটেশন করতে গিয়ে আটকে গেছে কোথাও, কিংবা ভূমিনয়ন করতে গিয়ে টেকনিক্যালি একটা জায়গায় আটকে গেছে, সে ফোন করে তার সলিউশনটা নিচ্ছে। থার্ডলি অভিযোগ দিচ্ছে। ফলে 3টা ইস্যু আর কি এখানে, তথ্য নেওয়া, সেবা নেওয়া এবং অভিযোগ জানানো, 3টা ইস্যু কিন্তু এখানে একসাথে ডিল করা হচ্ছে। ওই 10%-টাই আমরা সামাল দিচ্ছি আর কি, স্যারের কাছ থেকে নির্দেশ নিয়ে আমরা সেভাবে সামাল দিচ্ছি। স্যার অনেক সময় যখন নাকি কোনো এই অভিযোগ বেশি হয়ে যায়, স্যার অনলাইন মিটিং করে কমিশনারদের, ডিসিদের বলে দিচ্ছেন এই ধরনের সমস্যা হচ্ছে, তোমরা এই ব্যাপারে সতর্ক হও। তো ওনাদের এই সতর্কতার ভিত্তিতে কিন্তু আমরা সুফল পেয়েছি। আমরা দেখেছি অভিযোগ কোনো সময় বাড়ে, কোনো সময় কমে। এটা স্যারের নেতৃত্ব। 100% দুর্নীতিমুক্ত ভূমি সেবা, এটা কবে নাগাদ নিশ্চিত হতে পারে, এবং সেই ক্ষেত্রে চ্যালেঞ্জটা কি? 100% দুর্নীতিমুক্ত ভূমি সেবা চালু করতে হলে আগে আমাদের পিপলকে জানতে হবে। পিপল বুঝেই নাই, তার উপর একটা দুর্নীতি হয়ে গেছে। পিপলকে শিক্ষিত করাটা আমাদের খুব জরুরি হয়ে গেছে, পিপলকে জানানো। এই জন্য আইনগুলিকে সহজ এবং নাগরিক বান্ধব করা হচ্ছে, সেবাগুলি নাগরিক বান্ধব করা হচ্ছে। স্যারের স্লোগান হলো জনবান্ধব ভূমি সেবা। জনবান্ধব না করলে, জনগণকে সচল না করা পর্যন্ত শতভাগ অন্তত দুর্নীতি রোধ করা সম্ভব না। কারণ পিটিয়ে মানুষকে সোজা করা যায় না। জনসচেতনতার মাধ্যমে যখন জনগণ বলবে যে আপনি কি করছেন, আপনার আইনে তো এইটা নাই, তখন কিন্তু দেখা যাবে সে সতর্ক হয়ে যাবে। আমরা এইভাবে জনগণকে সতর্ক করা, সেন্সিটাইজ করার জন্য চেষ্টা করছি। এখানে একটু অ্যাড করি আমি, সেটা হলো যে এখানে আরেকটা ইস্যু আছে, আমাদের সিনিয়র সচিব স্যার সবসময় কথাটা বলেন, এই যে ভূমি ব্যবস্থাপনা যে জটিল হচ্ছে, এর পিছনে কিন্তু সরকারি কর্মকর্তা, আইন কানুনের একটা বিষয় আছে, ঐতিহাসিক একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে, আমাদের নাগরিকরাও কিন্তু এটাকে জটিল করেন অনেক ক্ষেত্রে। যেমন ফর এক্সাম্পল, যখন ওয়ারিশ সূত্রে জমি হস্তান্তর হয়, যারা ওয়ারিশ তারা পিতামাতার সম্পত্তি পাবে, কিন্তু দেখা গেলো যে অনেক সময় বোনকে বঞ্চিত করা হয়, এক ভাই বিদেশে আছে তাকে বঞ্চিত করা হলো। এতে সমস্যাটা কি হয়? উনি বঞ্চিত হলেন, শুধু এটা না, এর প্রেক্ষিতে যিনি বঞ্চিত হলেন উনি আবার যে কোর্টে মামলা করলেন, মামলা করলে এই যে একটা লিটিগেশন তৈরি হলো, এটাও কিন্তু ল্যান্ড লিটিগেশনের একটা কারণ। কিংবা অনেকে আছে যে ধরেন অবৈধ দখলদার, পাশাপাশি 2জন আছে, একজন তার যখন বাউন্ডারি ওয়াল দিলেন,
এর জমির কিছু একটা অংশ সে নিয়ে নিলেন, কিংবা জমিটা ছাড়লেন না, তার তার নিজের যে অতটুকু মালিক তার চেয়ে একটু বেশি নিয়ে নিলেন। ফলে এই ইস্যুগুলো কিন্তু মানে জনগণও এখানে, যেহেতু আমি আগেই বলেছি এটা সম্পদটা সবচেয়ে মূল্যবান, জমিটা সবচেয়ে মূল্যবান সম্পদ, সবাই চাই যে একটু যদি বেশি নিতে পারি অনেক বেশি গেইনার আমি। ফলে এখানে আমাদের জনগণের এন্ডেও কিছু বিষয় আছে, জনগণকে সচেতন হওয়া দরকার যাতে তারা এই বিষয়টা করে। আরেকটা জিনিস আপনার প্রশ্ন করছেন স্যারকে 100% দুর্নীতি মুক্ত করা, এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হলো যে স্যার, এটা স্যারও টপ প্রায়োরিটি দেন, সেটা হলো যে আমাদের জরিপ। এখন আগে জরিপ হতো ম্যানুয়ালি, চেইন দিয়ে, গান্টার চেইন দিয়ে, কিংবা ম্যানুয়ালি মেপে করা হতো। এখন আপনি যেটা বলেছেন স্যার প্লিজ শুরুতে সিএস সিএস জরিপটা আমাদের ব্রিটিশ আমলে হয়েছে এবং 1888 সালে শুরু করেছে রামু থেকে, এবং তখন আমাদের দেশে এই জরিপটা শেষ করতে 52 বছর লেগেছিল সিএস জরিপটা, শুধু আমাদের দেশে। কারণ যেহেতু জটিল ছিল, কিন্তু একদিকে কিন্তু সহজে ছিল। মানে এই যে ঢাকা জেলায় মাত্র 2টা জোট ছিল, মানে এটার মালিক ছিল 2জন, নবাবরা আর ভাওয়াল রাজা। তো সহজ ছিল। এখন দেখেন লক্ষ লক্ষ মালিক তৈরি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। হ্যাঁ, তো এখন সিএস জরিপ যদি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কিন্তু বেশ সিএস জরিপ, তারপর যেগুলো হয়েছে সেগুলো কিন্তু জরিপের নামে আমরা আসলে ভালো সেবা দিতে পারিনি। এবং আমাদের যে বলা হয় যে আমাদের কোর্ট কাছারিতে যত মামলা, তার 80% হচ্ছে জমি সংক্রান্ত। এই যে জমি সংক্রান্ত মামলাগুলো, এইগুলো যদি দূর করতে হয়, একটা কমপ্লিট ডিজিটাইজ জরিপ করতে হবে। ডিজিটাল জরিপ কি পরিমাণ মামলা আছে জমি সংক্রান্ত মামলা? এটা আমার কিছু তথ্যের ঘাটতি আছে, তারপর আমি যতটুকু জানি যে 10.5 লাখ মামলা আছে ভূমি সংক্রান্ত, যেখানে ভূমি সচিব নিজে বাদী, সারা দেশে তো অনেক অনেক মামলা আছে। তো এখন জরিপের বিষয়ে একটু বলি, এটাও একটা জটিলতার কারণ। আপনার যেখানে আগে জরিপ খুব কঠিন ছিল, জটিল ছিল, এটার গানটা উনি বলেছেন, গানটার চিন্তিতা, এখন কিন্তু ড্রোন দিয়ে আপনি মিনিটে 500-600 ছবি তুলতে পারছেন। আগে একটা নকশা আঁকতে, যে ছোট একটা রুমের নকশা আঁকতে যে অনেক সময় লাগতো, প্লাস এটাকে যে স্কেলে নিয়ে আসা, মানে যে করতো, তার আরও অনেক সময় লাগতো। কিন্তু এখন আপনি মিনিটে 600 ছবি তুলে ফেলতে পারবেন ড্রোনের মাধ্যমে, এবং সেটা কম্পিউটারে যখন সফটওয়্যারে দিবেন তখন আপনার একটা অটোমেটিক্যালি নকশা তৈরি হয়ে যাচ্ছে। মানে কত অল্প সময় হচ্ছে। সবচেয়ে বড় জিনিস দুটো, একটা হচ্ছে অল্প সময় করা যায়, আরেকটা হচ্ছে আপনার নির্ভুল হবে। যেমন আগেরটা অত নির্ভুল ছিল না, নির্ভুল না হলে তো ভূমিবিরোধ হতেই পারে। 100% করতে হলে শুধু ভূমি সেবা দিলে হবে না, আপনার জরিপের একটা ভালো জরিপ সারা বাংলাদেশে যে আমরা করতে পারি, তো সেটার জন্য আমরা এগুচ্ছি। আমরা একটা প্রতিশ্রুতিও পেয়েছি, অলরেডি পাইলটিং হচ্ছে আমাদের কোরিয়ানদের সাথে। আপনি জানেন গ্লোবালি কোরিয়ানরা এই জরিপের বিষয়ে এগিয়ে আছে এখন পৃথিবীতে। তো তাদের সাথে আমাদের একটা পাইলটিং চলছে ডিজিটাইজ জরিপের উপর। 19টা মৌজা চলছে আমাদের 6টা এলাকায়। তো এটার পরে ওরা আগ্রহী আছে যে ওরা সারা দেশে আমাদেরকে এরকম একটা জরিপের সহায়তা করবে। তো সেটা প্রাথমিক পর্যায়ে আছে, এখনো ইয়ে হয়নি। তো আমার খুব ইচ্ছে যে এটা আমরা করতে হবে। আমরা এই আড্ডাটা শেষ করি। আমার মনে হয় যে আপনার স্বপ্নটা, আপনি কি দেখতে চান? আপনাকে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা একটা মহান দায়িত্বের জায়গায় বসিয়েছেন, নিশ্চয়ই এখানে আপনারও কিছু কিছু চিন্তা ভাবনা ছিল। সেই জায়গায় আপনি এই সেবাটাকে কোন জায়গায় দেখতে চান? জি, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি মহান আল্লাহ তাআলা আমাকে একটা বড় সুযোগ দিয়েছে কাজ করার দেশের জন্য। তো আমি চাই যে এখন আপনি যেটা বললেন যে ভূমি বললেই একটা সমস্যা, একটা জটিলতার কথা মনে হয়, তো মানুষের কাছে এটা একদম সহজ করা, এবং আপনার এমন একটা দিন যেন আসে যে আপনি আপনার এনার্জিটা ধরবেন
এবং আপনি যখন অনলাইনে যে আপনি যদি ক্লিক করেন যে ওটা আপনার দাগ নাম্বার দিয়ে, তখন আপনার নাম, ঠিকানা, জমির পরিমাণ সব কিছু যেন চলে আসে। এবং এখন যে জটিলতাটা, বিশেষ করে রেজিস্ট্রেশন নিয়ে একটা বড় জটিলতা আছে, এবং এখানে ভূমির বদনাম হয়, কিন্তু যে রেজিস্ট্রেশনটা কিন্তু আমাদের হাতে না, এটা আইন মন্ত্রণালয় থেকে সাব রেজিস্ট্রাররা করেন। এবং সেখানে দেখা যায় যে রেজিস্ট্রেশন করতে যেয়ে তারা দেখা যায় যেহেতু ওরা মূল্যটা ঠিকভাবে করতে পারে না, মোজারিটি করে, সেখানে আমি একটা হিসাব করে দেখেছি যে যেসব জায়গাগুলো উন্নত, যেমন গুলশান, বরানী, বসুন্ধরা, ওসব জায়গায় উদাহরণস্বরূপ যদি বলি যে 1 কোটি টাকার জমি, সেখানে আপনাকে 10 লাখ টাকা হয়তো আপনি ঠিকভাবে দিতে পারবেন, বাকি 90 লাখ টাকা আপনার কাছে ওরা ক্যাশ নেবে। আপনি যতই বলেন তারা আপনার কাছে রিসিটও দেবে না, চেকও নেবে না। এবং এই যে 10 ভাগ, মানে 1 ভাগের থেকে 10 ভাগের মধ্যে 1 ভাগ সাদা টাকা, আর 9 ভাগ যদি এই 5 কাঠা বা 1 কাঠা জমির মধ্যে এরকম 9 গুণ কালো টাকা যদি সমাজে জমে, সেই সমাজ কিভাবে টিকবে? আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম। তো এই কালো টাকা কমাতে হবে। আমি চাই যে জমির যেটা সত্যিকার মূল্য দিয়ে মানুষজন সত্যিকার কথা বলে মানুষ জমি হস্তান্তর করতে পারে, 1 নাম্বার। এবং জমির বিষয়গুলো, যে মিউটেশন আমরা কিন্তু দিন দিনই সহজ করছি। যেমন মিউটেশন আগে শুনতাম যে আমার যে ভূমি সহকারী কর্মকর্তা, তার কাছে যেতে শুনানির জন্য, আমরা এটা বাদ দিয়েছি যে তার শুনানি তো দরকার নেই, সে প্রতিবেদন দিবে, এসিল্যান্ডের কাছে প্রতিবেদন দিয়ে দিবে, সুতরাং নাগরিকের কাছে যাওয়ার দরকার, এটা একটা হয়, এটা দরকার। এরকম আস্তে আস্তে আমরা উন্নত করছি। যেমন ভূমি উন্নয়ন কর আগে যখন কেউ প্রোফাইল খুলতো, তখন একটা হোল্ডিং তৈরি করতে হতো। এই হোল্ডিংটা আমার ভূমি সহকারী কর্মকর্তা বা কারণগুলোর সাথে যদি না খুলতেন, তাহলে সে দিতে পারতেন না, ভূমি উন্নয়ন কর দিতে পারতেন না নাগরিক। কিন্তু এখন প্রোফাইল খোলার সাথে সাথে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং তৈরি, এখন আর তার জন্য অপেক্ষা করতে হবে না। এই যে তারপর একজন আমাকে প্রথম দিন বললো যে আমার পাসপোর্ট না, আমার এনআইডি নাই, আমি বিদেশে থাকি, আমি তো দিতে পারছি না। বা ধরেন যারা হ্যাঁ, যারা ধরেন হয়নি, 18 বছর কম, তারা তাদের এনআইডি নাই, তারা ভূমি উন্নয়ন বা ভূমি ট্রান্সফার করতে সমস্যা পড়ছেন। আমরা সেখানে জন্ম নিবন্ধন দিচ্ছি। আবার আরেকটা বড় সমস্যা পেতাম যে মানুষজন মোবাইল দিয়ে হয়তো করেছে, একজন সহায়তা করেছে, তার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি, এখন নতুন করে করতে যে সে ওই নাম্বারও যায় না, ওটিপিও পাচ্ছে না। তো সেটা পরিবর্তন করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। মানে মানুষের যেখানেই সমস্যা আমরা সেখানে হাত দিচ্ছি। তবে আমার যেটা স্বপ্ন আপনি বললেন যে 1 নাম্বার হচ্ছে, মানে ভূমির উপরে কার্সার রাখলে যেন বলতে পারে যে এই জমি কার, নাম চলে আসবে, তার দাগ নাম্বার আসবে, খতিয়ান নাম্বার আসবে। আর সবচেয়ে বড় কথা, ভূমির জন্য এই এত বড় 36 পৃষ্ঠা 40 পৃষ্ঠা দলিলের প্রয়োজন হবে না। সিএলও বা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনার্স 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার, অথবা প্লাস্টিক কার্ডে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে এনআইডির মতো, সেটাই হবে আপনার ভূমির মালিকানার সনদ। আপনার কেন এত কাগজপত্র তৈরি করবেন? এটা মানে বিশাল স্বপ্ন। আমার কাছে মনে হয় যে এই স্বপ্ন মানে অ্যাজ এ সাধারণ নাগরিক আমিও দেখি, আমি দেখতে চাই। এটা কেমন সময় লাগে এটা একটা বোঝার বিষয়। আমার মনে হয় আমার সময় তো শেষ হবে না, যে আমি যদি শুরু করি তাহলে 100 না 100 মিটার এটা শেষ হবে, অন্যর হাত দিয়ে হলেও হবে। রাইট। তবে আবার মনে করাই দিন আমার এই অনুষ্ঠান যারা দেখছিলেন, যে যদি ভূমি সংক্রান্ত কোনো ইস্যুতে কোনো ঝামেলায় আপনারা পড়েন, 16122 এই নাম্বারটা আপনারা মুখস্থ রাখবেন। আর সর্বশেষ আপনাদেরকে একটা অনুরোধ রাখতে চাই যে এই আড্ডা থেকে আর কিছু হোক না হোক, আপনি একটু সচেতন হন। আপনার সচেতনতা পারে আপনাকে অনেক কিছু থেকে মুক্তি দিতে। আমার কাছে মনে হয়েছে যে আপনি অনেক জায়গা থেকে হয়তো জটিলতা থেকে মুক্ত থাকতে পারেন। এর জন্য আসেন সবাই, একটি কার্যকর, একটি স্বচ্ছ, একটি ভূমি ব্যবস্থাপনা, এমন ভূমি ব্যবস্থাপনা চাই যেটি মানবিক ভূমি ব্যবস্থাপনা। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।